জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কুংফু কারাতে শেখানোর আড়ালে মেয়েদের বাধ্য করা হয়েছে অনৈতিক কাজে। আমার স্বপ্ন ছিল যে এটা আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমন ভাবে সমাবেশ হবে আমি কখনো বুঝতে পারিনি। 3 বছর যাবত এটা করছি এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মতবিনিময় সভায় সারা দেশে সমবায় ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়। নয়াপল্টনে বিএনপি সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি। ঢাকায় পাইলট জাওয়াদের প্রতি বিমান বাহিনীর গার্ড অব অনার। গ্রামের বাড়ি মানিকগঞ্জে কিছুক্ষণের মধ্যেই জানাজা। হজ পালনের দ্বিতীয় দিন সৌদি আরব যাচ্ছেন মুসল্লিরা। রাত পর্যন্ত ছেড়ে যাবে 8টি ফ্লাইট। নির্বিঘ্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। নবীজি রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের যে রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁয়ে চাকরির নামে প্রতারণা, রূপসী বাংলা ড্রিম সিটি কোম্পানির বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। আসার পর বললো যে 2.5 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা দিবেন, আপনি হলো মাসে 20,000 টাকা আপনার স্ত্রী বেতন করবেন। আমাকে ওরা জব দিবে, অফিসিয়াল ইনচার্জ পদে, এটার জন্য আমার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শেখানোর কথা ছিল কুংফু কারাতে, তা না করে উল্টো লুটে নিয়েছে মেয়েদের সম্ভ্রম। রাজি না হলে মারধর করে বাধ্য করেছে অনৈতিক কাজে লিপ্ত হতে। আছে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর গর্ভপাতের মতো অভিযোগও। বলছি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের কথা। তার অপকর্মের বহু প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আছে যমুনা টেলিভিশনের কাছে। সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন, ছবি তুলেছেন রানা হোসেন। শ্যামলী 2 নম্বর রোডে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন। কুংফু কারাতে শিখে ভাগ্য বদলের আশায় এখানে ভর্তি হয় প্রত্যন্ত গ্রামের বহু ছেলে মেয়ে। কিন্তু সবার ভাগ্য কি বদলায়? কারো কারো জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। তাদের একজন এই কিশোরী। বিশ্বসেরা অ্যাথলেট হবেন এই স্বপ্ন নিয়ে ভর্তি হন জুজুৎসু অ্যাসোসিয়েশনে। পরের গল্পটা শুনুন তার মুখেই। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মানে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। পরে আমি মানে এইসব খারাপ কাজের সাথে লিপ্ত হইনি। তার জন্য মারার পরে মানে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা করলে তার কিন্তু জ্ঞান ফিরে, তো ব্যথা অবস্থা মানে আমাকে অনেক জবরদস্তি করছে। প্রতিদিন মানে এমন চলতেই থাকে, মানে রুমে আটকা ছিলাম, না দিয়ে ছাড়া উপায় নাই। মারা হুমকি দেয়, এখন তো আমার জীবন বাঁচাতে হবে, তাই জন্য কি বাধ্যতামূলক করতে হচ্ছে মা। দিনের পর দিন ধর্ষণের শিকার এই অপ্রাপ্ত বয়স্ক কিশোরী হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। প্রথমত আলট্রাসাউন্ড করি, পরে 5 মাসে বাচ্চা ধরা পড়ে। পরে হচ্ছে এটা প্রথমত কোনো ডাক্তারই নষ্ট করতে চায় না, মানে বাচ্চার বাবাকে চায়। পরে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলে নষ্ট করে ফেলেন এমন এমন। ওনার ভরসায় কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে। আমার অনেক ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা ভালো প্লেয়ার হব, খেলাধুলা। আমার স্বপ্ন ছিল যে এটাও আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমনভাবে সমাবেশ হবে আমি কখনো বুঝতে পারিনি। অনুসন্ধান চলাকালে যমুনার হাতে আসা মেডিকেল রিপোর্ট ও রফিকুল ইসলাম নিউটনের একটি অডিও রেকর্ডে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। আমি দেখেন আপনাকে কত ভালোবাসি, একদিন পরে হোক 2 দিন পরে হোক মানুষ জানবে, মানুষ এটা কলঙ্কিত বলবে, তখন আপনার জীবন একবারে হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আছে, এটা যদি আল্লাহ করে সমাধান হয়ে যায়, হয়তো যেটা গুনাহ হবে সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে।
একটি দুটি নয়, এমন বহু অভিযোগ রয়েছে নিউটনের বিরুদ্ধে। বিদেশ থেকে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটকেও দিনের পর দিন ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় দুইটা রুম, একটা রুম উনি থাকে আর একটা রুমে মেয়েরা থাকে। ওনার রুম থেকে উঠে আসে, আমাদের রুম থেকে মেয়েদের টানিয়ে নিয়ে যায় ওনার রুমে। যখন না যাইতে চাইলে তখন তাকে জোরপূর্বক মারে। আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে আমার সাথে। এটা আমার সাথে 3 বছর যাবত এটা করছে। এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে, ক্রীড়া পরিষদে অবজেকশন দিবে। ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকে রাখে, ফোন নিয়ে যায়, তখন আমরা ওনার কাছে একটা বাধ্য হই। রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। হাতে এসেছে অসংখ্য কিশোরীর সাথে তার আপত্তিকর অবস্থার ছবি এবং অশ্লীল অশ্রাব্য অডিও রেকর্ড। হ্যাঁ, উনি আমাদের সাথে গল্প করতো যে এইসব না করলে ওনার ভালো লাগে না, উনি স্টক করবে এমন বলে ছোট মেয়েদের বাচ্চাদের নিয়ে আসে, মনে হয় 11 বছর কি 8 বছর বাচ্চা বয়সে তাদের নিয়ে আসে, 10-20 টাকা দেয়, তাদের সাথে খারাপ কাজ করে। যারা 5-6-এ পড়ে সেসব মেয়েদের রুমের মধ্যে নিয়ে উনি শারীরিক নির্যাতন করে। মেয়ে ছাড়ানো চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। এটা একটা মারাত্মক অভিযোগ, মারাত্মক একটা অপরাধ হবে যদি এটা সত্য হয়। সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যেতেই পারে। আমার ফিরাসের পক্ষ থেকে তো আমরা নেবই, এবং নিশ্চয়ই কোন একটা ফ্যামিলি যদি এটা অ্যাফেক্টেড হয়ে থাকে, সেই ফ্যামিলির তরফ থেকে তারা যে কোনো ধরনের পদক্ষেপ, আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমরা ফেডারেশন তাদের হেল্প করবো। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েরা, বিশেষ করে আমাদের খেলার মেয়েরা এমনিই পিছানো আছে, এরকম হলে তো গার্জিয়ানরা মেয়েদের দিতে সাহস করবে না। এটা নিয়ে চাইলে আমরা এটা তাদের কাছে এটা কোনো মতেই আশা করি না, মানে এই জাতীয় ব্যবহারও আশা করি না, এই জাতীয় অভিযোগও আসুক সেটা কখনোই আমরা আশা করি না। এই জাতীয় প্রমাণিত হলে তাকে এই ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করা হয়। বেশ কয়েকবার রফিকুল ইসলাম নিউটনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। শিক্ষকরা হন বাবার মতো, আর সেই বিশ্বাস থেকেই শিক্ষকের কাছেই নিজের ছেলে মেয়েদেরকে রেখে যান অভিভাবকরা। কিন্তু সেই শিক্ষক রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব, তাই সমবায়ের ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা। সেখানেই এসব কথা বলেন সরকার প্রধান। জানান, শক্তিশালী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। মাহফুজ মিঠুর ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। নিজ এলাকার সংসদ সদস্যকে এক নজর দেখতে সকাল থেকেই জাতির পিতার সমাধিসৌধে উপস্থিত ছিলেন হাজারো কর্মী। সেখানে পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পিতার সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে যান সরকার প্রধান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। দারিয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ে বসেন উদ্যোগ সংশ্লিষ্ট তৃণমূলের মানুষ। মনোযোগ দিয়ে সমবায় সদস্যদের কথা শোনেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে এখন থেকে সারা দেশেই সমবায়ের গুরুত্ব বেড়েছে, তাই আর্থসামাজিক উন্নয়নে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন তিনি। আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বদর সবাই মাথা উঁচু করে চলবো, কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। একটা স্যাটেলাইটের
মেয়াদ থেকে 15 বছর। তা আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নাহলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। পরিবেশ রক্ষায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বানও জানান শেখ হাসিনা। পয়লা আসার থেকে প্রতিটি নাগরিক আপনারা 2-3টা করে যেটা পারেন গাছ লাগাবেন, যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবে, দেশের পরিবেশ রক্ষা পাবে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, সমাবেশ কটা নাগাদ শুরু হবে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এখনও নেতাকর্মীদের সেই উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, কেননা মূলত সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে দুপুর 3টায় এবং সমাবেশ শেষে একটি মিছিলও করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এটি মূলত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি এবং নিঃশর্ত মুক্তির দাবি, এবং সেই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ যে সকল নেতাকর্মীরা আটক রয়েছে তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26 এপ্রিল, কিন্তু 26 এপ্রিল সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়নি প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। এরপর সেই স্থগিত হওয়া কর্মসূচি মূলত আজকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই হয়তো আসলে বলা চলে নেতাকর্মীদের এই আগমন, অর্থাৎ এই সমাবেশ এবং মিছিলকে ঘিরে উপস্থিতিটা নয়াপল্টন ঘিরে সেটি হবে। ইতিমধ্যেই মঞ্চটি প্রস্তুত রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছেন এই কর্মসূচিতে, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা থাকবেন। এটি মূলত 28 অক্টোবরের পরের কথা যদি বলি, 28 অক্টোবর পরে মহানগরের প্রথম কর্মসূচি। বিএনপি এর আগে 28 অক্টোবরের ঘটনা এবং 7 জানুয়ারি নির্বাচনের পরপর 27 জানুয়ারি একটি কালো পতাকা মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছিল এই নয়াপল্টনেই। এরপর 26 মার্চকে ঘিরে মুক্তিযোদ্ধার সমাবেশ, এবং পরবর্তীতে তারা আরও কিছু 1 মে শ্রমিক দিবসের দিন সমাবেশ এবং মিছিল কর্মসূচি সেসবও করেছে। বলা চলে রাজনৈতিকভাবে নতুন করে আন্দোলনে সক্রিয় হওয়ার ক্ষেত্রে এটি একটি সূচনা, অর্থাৎ এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কর্মসূচির মধ্য দিয়েই বিএনপি আবার নতুন করে রাজপথে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শুরু করতে যাচ্ছে। এবং আগামীকাল কিন্তু আবার যুব দলের একটি কর্মসূচি রয়েছে এই নয়াপল্টনেই, আর একটি সমাবেশ, এবং সেই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী গতকালই। বলা চলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যেহেতু এই কর্মসূচি, এখানটায় কেবলমাত্র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরই বিভিন্ন ওয়ার্ড, থানার সংগঠনের অঙ্গ সংগঠন থেকে শুরু করে সকলেই আসলে যুক্ত হবেন এখানটায়, এবং এরপর এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংক্ষিপ্ত সমাবেশ শেষে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হবে এই মিছিল কর্মসূচিটি। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য। বিমানবাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। এর আগে বেলা 11:15টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ। পরে দুপুর 12:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহ নেওয়া হয়েছে মানিকগঞ্জে। সরাসরি যাচ্ছি, সেখানে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, মরদেহ কোথায় রাখা হয়েছে, দাফন কখন হবে? জাফর কাছে
মরদেহ শহীদ রাষ্ট্রপতি স্টেডিয়ামে আনার পর এখানে আসলে রাখা হয়েছে। এখন যে বিষয়টি চলছে যে শেষ যে নামাজের জানাজা, সেই জানাজার জন্য আসলে এখানে বিমান বাহিনীর কর্মকর্তা, তার পরিবার এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের সর্বস্তরের মানুষ আসলে তাকে শেষ শ্রদ্ধা এখানে আসলে জড়ো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ এখানে যোগ দিয়েছে এবং জানাজা নামাজের আগ মুহূর্তে এখানে তার পরিবার বর্গ এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তারা আসলে কথা বলছেন এবং তারা আসলে এই যে আসিম জাওয়াদ তার পরিবারের শোক সইবার কথা বলছেন এবং তারা তার জন্য দোয়া চাচ্ছেন এবং সবাই আসলে জানাজায় দাঁড়িয়েছে। এখনই জানাজা শুরু হবে এবং জানাজা শেষে তাকে যে পৌর এলাকার যে সেওতা কবরস্থান সেই কবরস্থানে দাফন করা হবে এবং আমরা জানতে পেরেছি নানার কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে। ধন্যবাদ BM খোরশেদ যুক্ত হবার জন্য। রাজধানীর আজমপুর রেলগেট থেকে দক্ষিণ খান বাজারে যাওয়ার রাস্তা বৃষ্টি হোক বা না হোক সারা বছর ডুবে থাকে পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয় ম্যানহোলের ময়লা পানিও আসে রাস্তায়। চরম বিরক্তি আর ভোগান্তি নিয়েই এই পথে যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চললেও সমাধানে নেই কার্যকর উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম। কোদাল হাতে পানি প্রবাহের নালা তৈরি করছেন ফারুক হোসেন। পাশের মসজিদের মুসল্লিদের সুবিধার কথা ভেবে নিজ দায়িত্বে এ কাজ করছেন তিনি। মসজিদ গেতে তো একটা ফ্যান একবার পাল্টাইলে আরেকবার ঘুরিয়ে দিয়ে আবার পাল্টা লাগে, মানে 10 মিনিট একটা ফ্যান পরে থাকতে পারি না। দক্ষিণ খান আর উত্তর খান এলাকার মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের সারা বছরের চিত্র এমন। জলমগ্ন রাস্তায় চলাচলে এলাকাবাসীর বিপত্তি চরমে। গত 4-5 বছর থেকে এই জলাবদ্ধতার মধ্যে আছে, এটার কোনো সুব্যবস্থা হচ্ছে না। রাস্তাটা দেওয়া হয় না, এর দায়িত্বটা দেওয়া হয় না। রাস্তা খোঁড়াখুড়ি কাজে চলার কারণে এই রাস্তাগুলো দুর্ঘটনা ঘটছে। 4টা মোটর নষ্ট হয়েছে আর গাড়ি বিয়ারিং তো 2 দিনও যায় না। পানি বেশি হলে দিক দেওয়া যত্ন না, মোটর নষ্ট হয়ে যায় প্রতিদিন। সময় অসময়ে খোঁড়াখুড়িতে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। নোংরা পানিতে চলাফেরায় প্রায়ই নানা চর্মরোগে ভুগছেন কেউ কেউ। এলাকাবাসী জানায় জলবদ্ধতা সমস্যা সমাধানের দাবি বহু বছরের হলেও কানে তোলে না কেউ। পায়ে একটু চুলকায়, পরে পাও সাবান দিয়ে আর ধুইয়া পরে সরষের তেল দিয়ে পানি পাড়াইতে পাড়াইতে পাও গা হয়ে গেছে। এই নেতা ফেতা আছে কয় যে রাস্তা ঠিক করে দিব, আমার ঘরে বুড় দেন, হ্যাঁ তো দিলাম কিন্তু রাস্তা ঠিক করে দেয় না। এটা অভিভাবক শূন্য এলাকা, এখানে কমিশনাররা ইলেকশনের আগে তারা সব করে দিবে, এই করবে সেই করবে কত কিছু করবে, কিন্তু এরপরে আসে কোনো খবর নাই। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এখন বোধহয় বর্ষাকাল চলছে, কিন্তু বর্ষা আসতে তো আরও অনেক সময় বাকি। দক্ষিণ খানের মানুষ বলছে বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের সাথে জীবনযাপন করলেও এখনও কেউ দেখেননি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে মেয়র জানান ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, চলতি বছরেই মানুষ সুফল ভোগ করবে। যে এলাকাতে 50 বছর যাবৎ সমস্যা ছিল, এটি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ সমস্যা কিন্তু সমাধানের দিকে চলে যাবে। আমরা টোটাল 18টি ওয়ার্ডকে কিন্তু একবারে কাজ করতে পারবো না, ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করব এবং সেই কাজগুলো শুরু হয়েছে। উত্তর সিটির মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে জলবদ্ধতার ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা মেয়রের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে ঠাকুরগাঁয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন ভালো চাকরি, ফ্ল্যাট ও প্লট পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পলাতক রয়েছে মূল অভিযুক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। প্রতারিত হয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, প্লট ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। প্রায় 7 মাস আগে ঠাকুরগাঁও সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড। কখনো রিয়েল এস্টেট, কখনো অ্যাগ্রো ফার্ম, আবার কখনো বা ট্রেনিং সেন্টার। চাকরি দেয়া বা আমানত সংগ্রহের নামে হাতিয়ে নিয়েছে শতাধিক মানুষের সম্বল।
বললো MA পাস লাগবে, আমি বললাম MA পাস আছে, তাই ঠিক আছে আসলাম। আসার পর বললো যে 2.5 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা দেবেন, আপনি হলো মাসে 20,000 টাকা আপনার স্ত্রী বেতন করবেন। কোনো কষ্ট করে টাকাগুলো জমা করছি 1 লাখ টাকা, 1 লাখ টাকা জোগাড় করে তারপরে এখানে আসছি। আসে বলতেছে কি অনেক দূর আগায় যাবে, আপনার ছেলে অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ছেলের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমাকে ওরা জব দিবে অফিসিয়াল ইনচার্জ পদে। আমি বললাম যে কাজ কি থাকবে, বলছে যে 32 জন আমাদের ইয়ে আছে, ওনাকে আপনি ডিরেকশন দিবেন যে ওরা কি কি কাজ করবে। এটার জন্য আমার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই শামীমা দিনাজপুরে তো 2 বছর আগে সে প্রায় 4 থেকে 5 কোটি টাকা ওখানে মানে একইভাবে ফ্রড করছে। অর্থ জামানতের বিষয়টি স্বীকার করলেন খোদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ব্যবসা চালাতে জামানত সংগ্রহের অনুমোদন দেখাতে ব্যর্থ তিনি। বের হয়েছে 40 লাখ। প্রত্যেকের সাথে একটা চুক্তিপত্র আছে, এখানে ইনভেস্ট করলে এই চুক্তিপত্র অনুযায়ী 24 মাস পর্যন্ত উনি লাভ এবং আসল 2টা টাকায় পাবেন। 2023 সালে সদরের চণ্ডীপুরে এক ব্যক্তির কাছ থেকে 3 একর জমি কিনে ঠিকাদারি ব্যবসাও শুরু করে প্রতিষ্ঠানটি। জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার মূল কপিও দেখাতে পারেনি প্রতিষ্ঠানের এমডি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আমরা বর্তমানে আসছি পরিবেশ পরিস্থিতি শান্ত, শৃঙ্খল ছিল সেই অবস্থা এখন নাই। পরবর্তীতে এনাদের আইনগত এরা যদি অভিযোগ করে বা মামলা করে সেই হিসাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুমতি ব্যতীত আমানত সংগ্রহের কাজ কেউ আসলে করতে পারবে না। তো যে প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে এই প্রতিষ্ঠানটির কাগজপত্র আমরা যাচাই বাছাই করব। ওনাদের যদি এই ধরনের কোনো অনুমতি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমানত সংগ্রহের কাজ আমরা এখানে করতে দিব না অবশ্যই। এই ঘটনায় মামলা হয়নি কোনো। পলাতক প্রতিষ্ঠানটির মালিকপক্ষ অর্থ ফেরতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আল্লাহর ঘরের মেহমান হতে হাজার হাজার মুসল্লিকে বরণ করে নিচ্ছে আশকোনা হজ ক্যাম্প। পবিত্র হজ পালনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। এখন পর্যন্ত 9টির মধ্যে দুপুর পর্যন্ত 6টি ফ্লাইট ছেড়ে গেছে। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় আলাদা প্রস্তুতিও রেখেছেন সংশ্লিষ্টরা। বান্দার আকুল হাজিরার শব্দমালা যেন এভাবেই যাচ্ছে আল্লাহর পরশ পানে। পাড়ি দিতে হবে 5000 কিলোমিটার। তাতে কি, আল্লাহ তো বান্দার ডাক শুনতে পান সব সময়। এভাবেই মুখরিত আশকোনার হজ ক্যাম্প। আল্লাহর ঘর নিজ চোখে দেখা, মহানবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম করতে পারার আনন্দ তাই হজ যাত্রীদের চোখে মুখে। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাকের দরবারে যাব, যাতে আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। কিছু কিছু জিনিস হয়তো ঠিক করলে আমি মনে করব হজ যাত্রীরা অনেক উপকৃত হবে। আগে আগে যেতে পারার সৌভাগ্যে আনন্দিত যাত্রীরা। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই ইমিগ্রেশন শুরু হলেও কারণেই বিন্দুমাত্র ক্লান্তি। এহরামে কাবার পরার সে আনন্দ, তৃপ্তি, অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন এই ঘরে যারা তোয়াফ করবে তাদের হেফাজত মহান আল্লাহ নিজে করবে। ইউএসএ থেকে আসছি হজ করার জন্যই। এত ভালোভাবে এই বছর হজের নিয়ম কানুনগুলি পালন করা হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। হজ যাত্রা নির্বিঘ্ন করতে যারা ব্যস্ত তারাও জানালেন সার্বিক প্রস্তুতির কথা। আমরা চেষ্টা করেছি যে বাসাগুলো ভাড়া নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গাইড যেন ওই বাড়িতেই অবস্থান করেন। এমনকি আমরা এটাও চেষ্টা করছি যে ওই ফ্লোরে অবস্থান করেন, যাতে 44 জন হজযাত্রী আছেন তাদেরকে সাথে নিয়ে চলতে পারেন। কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে 9টি ফ্লাইট। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হজেই বেড়ে যায় দোয়া কবুলের সম্ভাবনা। আর যারা হজ করতে যান তারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আশকোনা হজ ক্যাম্পে এসে যারা মক্কার মুসাফির হতে চলছেন তাদের সবার এখন একটাই চাওয়া, কবুল যেন হয় তাদের এই বহু আকাঙ্ক্ষিত আমল। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।